নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, আরজি কর মামলা থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার। কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে আইনজীবী দপ্তর থেকে। এ বিষয়ে মুখ খোলেননি নির্যাতিতার পরিবার। আরজি কর মামলা থেকে সরলেন বৃন্দা গ্রোভার। নির্যাতিতার পরিবারের পক্ষে সওয়াল করবেন না, বিবৃতি দিয়ে জানালেন আইনজীবী। অযাচিত হস্তক্ষেপের দাবি আইনজীবীর। প্রায় ৩ মাস আরজি কর খুন ও ধর্ষণ মামলার সঙ্গে যুক্ত থাকার পর মামলা থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার। হাইকোর্ট, শিয়ালদা কোর্ট, সুপ্রিম কোর্টে আরজি কর মামলায় লড়ছিলেন বৃন্দা। একটি বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বর্ষিয়ান আইনজীবী। বৃন্দার বিবৃতি, অযাচিত হস্তক্ষেপের উল্লেখ, কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত। এখনো পর্যন্ত ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ২-৩ দিনের মধ্যে বাকিদের সাক্ষ্য গ্রহণ হবে। অভিযুক্তের জামিনের ধারাবাহিকভাবে বিরোধিতা করা হয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআই এর সঙ্গেও সহযোগিতা করা হয়েছে। আইনজীবী হিসেবে বৃন্দা তাঁর পেশাগত দায়িত্ব পালন করেছেন। বৃন্দা গ্রোভার আইন, প্রমাণ, পেশাদারিত্ব অনুসরণ করে পরিষেবা দেন। দায়িত্ব ছাড়ার বিষয়ে নিম্ন আদালতকে অবহিত করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। প্রায় ৩ মাস পর পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত। আদালতের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন নির্যাতিতার মা বাবা। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার জন্য তাঁরা সিবিআইকে কাঠগড়ায় দাঁড় করান। কোর্টে দাঁড়িয়ে যে এত মিথ্যা কথা এত সহজে বলা যায়, সেটাই একটা দেখে আশ্চর্য হচ্ছে। সেটাও যে মিথ্যার উপরে দাঁড়িয়ে মনিটরিং হচ্ছে, সেটা তো আমরা আশ্চর্য হয়েছি। সিবিআই যেমন বলছে যে আমরা সবসময় বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ রাখছি, আমরা তো কোনো কিছুই জানি না, তদন্ত কি পরিস্থিতি কি ব্যাপার। এবং বলেছিল, সিবিআই বলেছিল আগের থেকে যে চার্জশিট যখন আমরা দেবো তখন আপনাদের সঙ্গে কথা বলেই চার্জশিট দেবো, কিন্তু আমাদের তাও জানানি শিয়ালদা করে চার্জশিট জমা দিয়েছি। যদিও পরবর্তী শুনানির দিন নিয়ে মুখ খোলেননি বৃন্দা গ্রোভার, তবে তাঁর এই সিদ্ধান্ত নিয়ে তরজা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। পেছনের লোক যারা নিজেদেরকে বলেন জুনিয়র ডাক্তার একটা গোষ্ঠী, সিনিয়র ডাক্তারদের গোষ্ঠী, কিছু রাজনৈতিক নেতা, সিপিএম এবং বিজেপি মিলিয়ে তারা সম্পূর্ণভাবে মামলাটা নিজেদের রাজনীতিকরণ করে নিজেদের আখের গোছানোর খেলায় নেমেছিলেন, এখনো করে যাচ্ছেন। তারই ফলাফল কি এইরকম আইনজীবী সরে যাওয়া? অযাচিত কারণ, অযাচিত হস্তক্ষেপ, বাধ্য হয়ে বাধ্য করেছে কেউ, এগুলো তো মানুষ যদি জানতে পারতো ভালো হতো। মানুষের কাছে এটা পৌঁছলে সেটা অনেকটা মানুষ বুঝতে পারতেন যে কারা হস্তক্ষেপ করছেন, কারা অযাচিত ভাবে নাক গলাচ্ছেন। এখন গ্রোভার যিনি, তিনি সরলেন কেন তাতে আমার জানা নাই। সেটা আমাদের দেখতে চাই আমরা, যে আমাদের ঘরের একটা মেয়েকে যে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হলো, তার দোষীরা চিহ্নিত হোক, তাদের যথাযোগ্য শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই বাংলার মানুষের দাবি। সেটা যদি না করে তাহলে বিচার ব্যবস্থার কাছে মানুষ আগামী দিনে অনেক প্রশ্ন করবে। সেপ্টেম্বরে আরজি কর মামলায় নির্যাতিতার পরিবারের হয়ে আদালতে দাঁড়ান বৃন্দা। তার আগে মামলা লড়ছিলেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। প্রায় বিনা পারিশ্রমিকেই বিভিন্ন আদালতে এই মামলায় সওয়াল করেন বৃন্দা এবং তাঁর দপ্তর। বুধবার সেই দায়িত্বই ছাড়লেন বৃন্দা। কলকাতা টিভি। পুরীর আদলে জগন্নাথ ধাম বাংলায় দীঘার জগন্নাথ মন্দিরে আগামী বছর থেকেই রথযাত্রা। বাংলাদেশের অস্থির আবহে ইসকন কর্তাকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্দির পরিদর্শন, রাজনৈতিক মাস্টার স্ট্রোক। পুরীর আদলে জগন্নাথ ধাম বাংলায় দীঘার জগন্নাথ মন্দিরে আগামী বছর থেকেই রথযাত্রা। বাংলাদেশের অস্থির আবহে ইসকন কর্তাকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্দির পরিদর্শন, রাজনৈতিক মাস্টার স্ট্রোক। এবার পুরীর আদলে জগন্নাথ ধাম বাংলায়
রাজ্য সরকারের উদ্যোগে দীঘায় জগন্নাথ মন্দির 2025 সালের 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ায় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জগন্নাথ ধাম। রথে আর রাজ্যের বাইরে পুরীতে যেতে হবে না বাংলার মানুষকে। দীঘার জগন্নাথ মন্দিরে আগামী বছর থেকেই অনুষ্ঠিত হবে রথযাত্রা, থাকবেন মুখ্যমন্ত্রী। আমরা আশা করি আর 3 মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে। রথযাত্রা এবার থেকে শুরু হবে এখানে। বুধবার দীঘা মন্দির পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন 3 মাসের মধ্যেই কাজ সম্পন্ন হবে। তৈরি হচ্ছে নিম কাঠের জগন্নাথ মূর্তি। উদ্বোধনের 48 ঘন্টা পর শুরু হবে পুজো। কি থাকবে দীঘার জগন্নাথ মন্দিরে? প্রায় 20 একর জমিতে তৈরি হচ্ছে মন্দির। জগন্নাথ দেবের কাঠ ও পাথরের 2 মূর্তিই থাকবে। দীঘার জগন্নাথ মন্দিরেও পুরীর মতো ধ্বজা তোলার ব্যবস্থা। মন্দিরের মূল দরজায় থাকবে চৈতন্য দেবের মূর্তি। প্রবেশ দ্বারের নাম হবে চৈতন্য দ্বার জগন্নাথ ধাম। মন্দিরে মিলবে বাংলার গজা, কালীঘাটের পেঁড়া। প্রথম 6 মাস ভোগ, রক্ষণাবেক্ষণ সহ মন্দিরের যাবতীয় ব্যয়ভার বহন করবে সরকার। জগন্নাথ দেবের জন্য 5 লক্ষ টাকার সোনার ঝাড়ু দেবেন মুখ্যমন্ত্রী। মন্দির পরিচালনার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে ট্রাস্ট। ট্রাস্টি বোর্ডে মুখ্য সচিব, জেলা শাসক, ইসকন কলকাতার সহ সভাপতি, পুরোহিত। মন্দির সংলগ্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ব্যবসার সুযোগ। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ঘিরে উত্তাল বাংলাদেশ। সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ। ঘটনায় এপার বাংলায় তীব্র আন্দোলনে নেমেছে গেরুয়া শিবির। এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় ইসকন কর্তাকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্দির পরিদর্শন রাজনৈতিক পদক্ষেপ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। দীঘায় মন্দির পরিদর্শনে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু ফেক ভিডিও চলছে। ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে, এটা তো ভারত সরকারের দেখার কথা, আমার তো দেখার কথা নয়। আমি তো শুনেছি ভিসা আরও বাড়ানো হয়েছে যাতে ওখান থেকে বেশি লোক এখানে আসতে পারে। তো আমাদের লোকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, এটা তো আমি অলরেডি বলেছি। রাজনৈতিক মহলের মতে বাংলাদেশকে সামনে রেখে হিন্দু আবেগ টানতে মরিয়া হয়েছে বঙ্গ বিজেপি। এই আবহে দীঘার জগন্নাথ মন্দির মমতার মাস্টার স্ট্রোক। কলকাতা টিভি। সময় একটা বিরতি, ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। রেজিস্ট্রার সুবীর মিত্রকে চিঠি বিশ্ববিদ্যালয়ের। নিয়ম বহির্ভূত কাজ ও এখতিয়ারের বাইরে গিয়ে কর্মসমিতির বৈঠক ডাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিদ্যালয়ের তরফে তদন্ত কমিটি গঠনের পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাক্টিং রেজিস্ট্রার সুবীর মিত্রকে অপসারণ করা হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ঠিক কি কারণে সুবীর মিত্রকে অপসারণ করা হলো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে? দেখো, তোমার জানিয়ে রাখি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যখন থেকে স্থায়ী উপাচার্য ছিলেন না, তখন থেকে কিন্তু সুবীর মিত্র তিনি অ্যাক্টিং রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছিলেন। এবং তুমি জানো যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন আচার্য তথা রাজ্যপাল। এবং সেইখানে দাঁড়িয়ে অস্থায়ী উপাচার্যের অঙ্গুলি হেলনে সুবীর মিত্র নানাবিধ নিয়ম বহির্ভূত কাজ করছিল বলে অভিযোগ উঠেছিল। এবং সেখানে যে অধ্যাপক সংগঠন রয়েছে তারাও তার বিরুদ্ধে সোচ্চার চলছে। শুধু তাই নয়, তৃণমূলের যে অধ্যাপক সংগঠন তারাও এর বিরুদ্ধে কয়েকদিন আগে সোচ্চার হয়। এই সুবীর মিত্র তিনি তার ক্ষমতা নেই যে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক বা কর্মসমিতির বৈঠক ডাকার, কিন্তু তিনি নিয়ম বহির্ভূত ভাবে সে বৈঠক ডেকেছিলেন বলে অভিযোগ। স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং সেই তদন্ত কমিটিতে অভিযোগ প্রমাণিত হওয়ার পরে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে সুবীর মিত্রকে অপসারণ করা হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে, অ্যাক্টিং রেজিস্ট্রারের পদ থেকে। এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত, সেই কারণে তাকে সেই অপসারণ করা হচ্ছে বলে ইতিমধ্যে তাকে চিঠি দিয়ে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। আমরা কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। এরপর যে খবরে নজর রাখবো, হাওড়ার ডোমজুড়ে দোকানে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার রাতে আসবাবপত্রের দোকানে আগুন লাগে। দমকলে 4টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। হাওড়ার ডোমজুড়ে দোকানে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
আসবাবপত্রের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের 4টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভাই পাইপ ফেলার সুযোগ দেওয়া হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো? প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে, তবে বিধ্বংসী আগুনে পুরো ভস্মীভূত হয়ে গেছে একটি আসবাবপত্র দোকান, যেখানে হঠাৎ করেই আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা এবং ওপরে একটি বিয়ে বাড়ি চলছিল। সেই বিয়ে বাড়ির লোকেরা আতঙ্কিত হয়ে ওপর থেকে নেমে পড়ে। তবে ডোমজুড়ের মহিষারি আবাসপত্রের দোকানেই বিধ্বংসী আগুন এবং এই গভীর রাতে এই আগুনটা লাগে। দমকল ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণ করে। স্থানীয় যুবকরা এই আগুন নেভানোর কাজে হাত দেয়। তবে ডোমজুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দমকলের 4টি ইঞ্জিন প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ওপরে একটি অনুষ্ঠান হচ্ছিল, বারবার যেটা বলা, আতঙ্কিত হয়ে নেমে পড়ে সকলেই। আগুন যেভাবে ছড়িয়ে পড়েছিল, বিধ্বংসী আগুন, আরো বড়সড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তবে দমকলের 4টি ইঞ্জিন 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কারো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভেতরে সমস্ত আসবাবপত্র যা ছিল তা পুরো ভস্মীভূত হয়ে গেছে। তবে শর্ট সার্কিট থেকেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে এই আগুন লেগেছে। বেশ জগন্নাথ, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে বেআইনি পার্কিং এ মদের আসর, প্রতিবাদ করায় মারধর। হাওড়ার গোয়াবেড়িয়া এলাকার ঘটনা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার্কিং এ মদের আসর, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ মহিলাদের। আবারও যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি অভিযোগ? দেখো, বেআইনি পার্কিং নিয়ে হাওড়ায় বারবার দেখা যাচ্ছে দুপক্ষের মধ্যে হাতাহাতি, মারামারি। এক্ষেত্রে দেখা গেল বেআইনি পার্কিং এ প্রতিবাদ করা সাধারণ মানুষের উপর চড়া হলো এবং হাওড়া নাজিগঞ্জ থানার অন্তর্গত গোয়াবেড়িয়া এলাকার এই ঘটনা। উত্তেজনা পুরো ছড়িয়ে পড়ে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে ওই এলাকার মহিলারা। পুরুষরা প্রতিবাদ করলেই তাদের বেধড়ক মারধর করা হয় অভিযোগ আনছে একই এলাকার 2 মাতব্বর। অর্থাৎ ওই অভিযোগ এলাকায় মহিষাদলের সন্ধ্যা হলেই বেআইনি পার্কিং এর জেরে একেবারে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যানবাহন কার্যত পুরোপুরি বন্ধ হয়ে যায়। পার্কিং এ চলে মদের আসর, জুয়ার আসর। সেখানে কোনো রকম ভাবে প্রতিবাদ করলে মহিলাদের প্রতি কটূক্তি করা হয়। তবে দেখা যায় এলাকার মহিলারা পুরোপুরি রাস্তা বন্ধ করে এই প্রতিবাদ জানায়। তবে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়া এই ঘটনা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই বেআইনি পার্কিং, মদের আসর, জুয়ার আসর এবং এলাকার যারা দুষ্কৃতী তারাই এই তাণ্ডব করে চালাচ্ছে। তবে মহিলারা পুরো প্রতিবাদ করে, রাস্তা অবরোধ করে। তবে পুলিশ এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়। এলাকা খুব দেখাচ্ছে যে আগামী দিনে এই বেআইনি পার্কিং যদি না ওঠে তাহলে বড়সড় আন্দোলন করবে এলাকাবাসী। ধন্যবাদ তোমাকে জগন্নাথ। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। সপ্তাহে 2 দিন রেশন দেওয়া বাধ্যতামূলক। খাদ্য দপ্তরের আধিকারিকদের তরফে রেশন দোকান অভিযান। রেশন সামগ্রী বন্টনে অনিয়ম হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে আধিকারিকেরা, এমনটাই কিন্তু খাদ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে। সপ্তাহে 2 দিন রেশন দেওয়া বাধ্যতামূলক। খাদ্য দপ্তরের আধিকারিকরা তারা গিয়ে খতিয়ে দেখবে সমস্তটি। সপ্তাহে 2 দিন রেশন দেওয়া বাধ্যতামূলক। খাদ্য দপ্তরের আধিকারিকদের তরফে রেশন দোকান অভিযান চালানো হবে। রেশন সামগ্রী বন্টনে অনিয়ম হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে আধিকারিকেরা, এমনটাই কিন্তু খাদ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে। সপ্তাহে 2 দিন রেশন দেওয়া বাধ্যতামূলক। অন্যদিকে খাদ্য দপ্তরের আধিকারিকরা তারা খতিয়ে দেখবে যে রেশনে কোনো বেনিয়ম হচ্ছে কিনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কি নির্দেশিকা জারি হলো? দেখো, রাজ্য সরকারের কাছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল যে রেশন সামগ্রী বন্টনে অনিয়ম হচ্ছে এবং সপ্তাহে দুয়ারে যে রেশন প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে সেখানে সমস্ত ডিলার কিন্তু ঠিক মতো এই দুয়ারে রেশন পৌঁছাচ্ছে না, যার ফলে একদম নির্দেশিকা জারি করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে
দুয়ারে সপ্তাহে অন্তত 2 দিন যেন দুয়ারে রেশনের ব্যবস্থা করা হয়। কারণ ইতিমধ্যে যে অভিযোগ এসছে, খাদ্য দপ্তর আধিকারিকরা নিয়মিত রেশন দোকান অভিযান চালাবে বলেও দপ্তর সূত্রে জানা গিয়েছে। জিনিসপত্রের মান ও তার ওজন নিয়ে ইদানিংকালে ক্রমাগত অভিযোগ ওঠায় রাজ্যের খাদ্য দপ্তর এরকমটা সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। বহু ডিলার দুয়ারে গ্রাহকদের দুয়ারে গিয়ে সামগ্রী দিচ্ছে না, সে কারণে সর্বোচ্চ সপ্তাহে 2 দিন রেশন বাধ্যতামূলক করা হচ্ছে বলেও দপ্তর সূত্রে খবর। রেশনের সামগ্রিক ওজন মাপতে অনেক জায়গায় খাদ্য দপ্তরের পস মেশিন বন্ধ রেখে সাধারণ দাঁড়িপাল্লায় ওজন করে জিনিস দেওয়া হচ্ছে। ওজন মাপার অভিযোগ হচ্ছে, ওজন মাপার যন্ত্রের বদলে অনেক জায়গায় পাটকারা হিসাবে ইট বা বালি পাথর ব্যবহার করা হচ্ছে। খাদ্য দপ্তরের বেশ কয়েকটি জেলা থেকে এই ধরনের অভিযোগ এসেছে, আর এই অভিযোগের ফলেই বিষয়টা নিয়ে নড়ে চড়ে বসেছে খাদ্য দপ্তরের আধিকারিকরা। দপ্তর সূত্রে খবর, রেশন বন্টনের দুর্নীতি আর এই দুর্নীতি হচ্ছে এবার থেকে ডিলারদের দুয়ারে আচমকা হানা দেবেন খাদ্য দপ্তরের আধিকারিকরা, এবং এরকম বেশ কিছু অভিযোগ নিয়ে কিন্তু অভিযোগ আসার ফলেই কিন্তু খাদ্য দপ্তর এমনটা সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ তোমাকে দেবাশিস। আমরা কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। আমরা দেখেছি যে একাধিক জেলাতে রেশন দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, বিভিন্নভাবে যে অভিযোগ সামনে এসেছে যে রেশন পাচ্ছেন না গ্রাহকরা, আর এবার থেকে সপ্তাহে 2 দিন রেশন দেওয়া বাধ্যতামূলক। খাদ্য দপ্তরের আধিকারিকদের তরফে রেশন দোকান অভিযান চালানো হবে। সময় আরো একটি বিরতির, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। রাজ্যের নানা প্রান্তে আবাস বিক্ষোভ চলছে। কোথাও স্বজন পোষণের অভিযোগ, তো কোথাও আবাস তালিকা থেকে নাম বাদের অভিযোগ, কোথাও বা তৃণমূল করার অপরাধে আবাস তালিকা থেকে বাদ। মালদায় উঠে এলো এমনই একাধিক বঞ্চনার অভিযোগ। একাধিক অভিযোগ তুলে বামেদের ব্লক অফিস অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। মাটির বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূল করার অপরাধে আবাস তালিকা থেকে বাদ গেল নাম। বিস্ফোরক অভিযোগ উপভোক্তাদের। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন মণ্ডলের কাছে লিখিত অভিযোগ দায়ের বঞ্চিতদের। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বড়ল বাজারের ঘটনা। ওই এলাকায় একাংশ আবাসের উপভোক্তার অভিযোগ, তারা বহুবার আবাসের জন্য আবেদন করেছেন। তৃণমূলের অভিযোগ, ওই এলাকায় বিজেপি এবং কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রয়েছেন, তারা সার্ভে অফিসারদের ভুল বুঝিয়েছেন। গরিব বলে তার জন্য পাবো না। আমরা এতদিন ধরে এসছি, পাওয়ার কথা ছিল, এখন বলছে পাবো না। তালিকায় নাম ছিল? হ্যাঁ, নাম ছিল আমার। ছিল? হ্যাঁ, বিজেপির পার্টির লোক এসেছিল, আবার বলে কাগজ জমা করো, তোমার বলে এবার আসবে ঘর। আমি কাগজ জমা দিইনি আগে, তো কয়বার দেবো? একটা মানুষ কয়বার দেয় কাগজ ঘরের জন্য জমা? আমাদের বিজেপি পার্টি থেকে বাতিল করেছে। আমরা টিএমসির মিটিং এ যেখানে ডাকে সেখানে যায়। মালদা পর্যন্ত আমরা মিটিং এ গেছি। ছেলে আছে, আমার ছেলে আমাকে ঘরে থাকতে দিচ্ছে না, আমার কাঁচা বাড়ি ছিল পড়ে গেছে। বিজেপি এবং কংগ্রেস, এই যে মহিলাগুলো এসছে, একটা বুথে বিজেপি জিতেছে, একটা বুথে কংগ্রেস জিতেছে। তারা সার্বিকভাবে গরিব মানুষদের কাছে গিয়ে কাজ করতে পারছে না। তারা যারা সার্ভে করছে তাদের সহযোগিতা করছে না। ঘটনায় বিজেপির কাটমানি খোঁচা শাসক দলকে। এটা সম্পূর্ণ ভিত্তি, বিজেপির কোনো ভূমিকা নাই এখানে। যে মহিলারা তৃণমূল করে, তারা তৃণমূল নেতাকে কাটমানি দেয়নি বলে ওদের নাম বাদ গেছে। বিজেপির কোনো নেতা টাকা নেয়নি, কোনো মেম্বার টাকা নেয়নি, কোনো অভিযোগ নাই এখন পর্যন্ত। আবাস যোজনায় একাধিক অভিযোগ তুলে বামেদের ব্লক অফিস অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। বৃহস্পতিবার মানিকচক ব্লক প্রশাসনিক ভবন ও ভূমি সংস্কার দফতর ঘেরাও অভিযানের ডাক দেয় বামফ্রন্টের শাখা সংগঠন। যোগ্যদের আবাস যোজনার অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ। পুলিশের গড়া ব্যারিকেড ভেঙে ফেলে বাম নেতাকর্মীরা। মানিকচক ব্লক প্রশাসনিক ভবনের মূল গেটের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে যায় বাম নেতাকর্মীরা। পরিস্থিতি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলকাতা টিভি। আবাসের ঘর পাওয়ার ক্ষেত্রে যোগ্য তালিকায় অযোগ্যদের ভিড়, বঞ্চিত প্রকৃত কাঁচা বাড়ির বাসিন্দারা। গ্রামে গ্রামে ক্ষোভ বাড়ছে বঞ্চিতদের। যোগ্য প্রাপকদের আবাসের ঘর না পাওয়ার অভিযোগ। প্রথম পর্বের সমীক্ষার পর সরকারিভাবে প্রকাশিত হয়েছে আবাসের ঘর পাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য যোগ্যদের তালিকা। সেই তালিকায় বিস্তর বেনিয়ম এবং স্বজন পোষণের অভিযোগে ক্ষোভ বাড়ছে বঞ্চিতদের। দক্ষিণ 24 পরগনার নামখানা গ্রাম পঞ্চায়েত এলাকায় 2420 জনের নামের তালিকায় মাত্র 1661 জনের নাম আবাসের ঘর পাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য যোগ্য তালিকায় রয়েছে। অভিযোগ,
বেশিরভাগ ক্ষেত্রেই শাসক ঘনিষ্ঠদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের নাম আবাসের সম্ভাব্য যোগ্য তালিকায় রয়েছে, কিন্তু প্রকৃতরা বঞ্চিত। বিরোধী দল করার কারণে প্রকৃত প্রাপকদের আবাস থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ। নাম আসেনি, তোমরা বিজেপি করো, আমার ছেলে পাগল, মাথা ছিট, কিন্তু এই পার্টিবাজি করছে বলে এই জন্য আমাদের কোনো কিছু দান ধ্যান যায়। তাহলে কারা পাচ্ছে? যারা তৃণমূল করে? হ্যাঁ হ্যাঁ, তারা পাচ্ছে। আমরা বিজেপি করেছি, আমরা করিনি, কিন্তু আমার ছেলে করেছি। হ্যাঁ, যার জন্য আমাদেরকে ভুল বুঝেছে, আমাদেরকেও কিছু দেয়নি, একটা পেপারও পর্যন্ত দেয়নি। নিখিল দলপতি, সুরজিৎ দলপতি এবং রাজু মাঝি এই তিনজনেরই পাকা বাড়ি থাকা সত্ত্বেও এবারের আবাসের সম্ভাব্য যোগ্য তালিকায় নাম রয়েছে। নিজেদের পক্ষে সাফাই দিয়েছেন তারা। আপনার পরিবারে তো তাহলে সরকারি চাকরিজীবী একজন রয়েছে, আপনার ছেলে? আমার পরিবার বলছি কি, ছেলের সঙ্গে সুসম্পর্কটা আমাদের নেই সেভাবে। আপনি তো ওই বাড়ি থেকেই বেরিয়ে এলেন? না না, আমি কাজ করছিলাম তো মাঠে। চলুন, ওই যে ঘর দেবেন ভেতরে। আমরা এসে যখন জিজ্ঞেস করলাম ওটা নিখিল বাবুর বাড়ি, আপনার ছেলে বললো যে হ্যাঁ। কোনটা? ওই বাড়িটা, পাকা বাড়িটা? না উনি তো বললেন। না না, উনি বলুন তো কই যে ওই বাড়িটা কার। না, আমি থাকি না এখানে, আমি ওই ধারেই থাকি। ঘর পাওয়ার যোগ্য আপনারা? দিলেই আমরা পাবো, না দিলে কি আমরা পেয়ে যাব? এত বড় একটা ঘর থাকা? এটা তো শ্বশুরের বাড়ি, ওটা আমাদের নিয়ে ওখানে প্রশ্ন করছো কেন? ওটা তো আমার শ্বশুরের বাড়ি। আলাদা থাকেন? হ্যাঁ, আমি আলাদা থাকি। কেন আলাদা থাকেন? শ্বশুর শাশুড়ি তো বয়স হয়েছে বোধহয়। বয়স হলে আর ভাইরা আছে, তিনজনে আছে, তিনজনে সব যে যার আলাদা, একজনের কাছে থাকে আমার শাশুড়ি। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বিডিও। তো আমরা অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখব, যদি সেটা পাকা বাড়ি হয় নিশ্চয়ই সেগুলো বাদ যাবে। আর অযোগ্য তালিকায় কেউ বলে কি হ্যাঁ আমি পাওয়ার যোগ্য, সেটা তো আমাদের গাইডলাইন্স অনুযায়ী যেটা পাওয়ার যোগ্য থাকলে নিশ্চয়ই সে পাবে। কিন্তু কাঁচা বাড়ি, একদম মাটির বাড়ি বাদ গেছে, এটা হতে পারে না। হয়তো মানুষজন মিসগাইড করছে কি আমি ওই কাঁচা বাড়িতে থাকছি, কিন্তু আসলে তার দেখা যাচ্ছে দূরে একটা পাকা বাড়ি আছে। তো এই ধরনের থাকতেই পারে। তো সেটা আমরা একদম খতিয়ে দেখেই আমরা ফাইনাল ডিসিশনটা নেব। 15 ডিসেম্বরের পর থেকেই বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে প্রথম দফার টাকা। তার আগে কি সত্যিই যোগ্যদের তালিকা থেকে অযোগ্যদের নাম বাদ যাবে? বঞ্চিত কাঁচা বাড়ির বাসিন্দারা কি আদৌ নাম তুলতে পারবে আবাসের তালিকায়? উঠছে প্রশ্ন। নামখানা থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। আপনারা দেখছেন কলকাতা টিভি রাত দিন 7।